যে এটা সম্ভবত দেশের বাইরে থেকে পিনাকি ভট্টাচার্য প্রথম এই খবরটা উনি দিয়েছেন যে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে রিমান্ডে কিন্তু এটার জন্য প্রচুর জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনার খবরটা বাইরে জানলো কীভাবে। তো আমাকে যখন ওখান থেকে পিক করে আমি দেখেছি যে তাদের মুডটা ছিল যে তারা এক ধরনের গুম করার মুডে ছিল তারা। কিন্তু সামহাউ যেহেতু এটা মিরপুর যে ডিওএইচএস এরিয়া, একটা পর্যায়ে তারা কিন্তু আমাদের কাছে স্বীকারও করেছে যে দেখেন পরিস্থিতি তো খুব খারাপ, এইভাবে আমরা কীভাবে দায়িত্ব পালন করবো না। তাদের মানে নানা রকমের তারাও এখানে খুব হয়ে গেছে। গত 16 বছরই তো আপনার রাজনীতিতে নির্যাতিত ছিলেন এবং ওই আগস্টে আপনি আটক হলেন বা এটা নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম যারা মিডিয়াতে কাজ করি। আসলে ঘটনাটা কী হয়েছিল এবং আপনাকে তো এই 16 বছর পিরিয়ড অনেকবার গ্রেপ্তার হওয়া বা কোনো রিমান্ডের নির্যাতনের কোনো ইতিহাস আছে কিনা? না, আমার বিরুদ্ধে তো প্রায় 7-8টা মামলা হয়েছে বিভিন্ন সময় এবং বিভিন্ন সময় আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে, জামিন নিতে হয়েছে। ঠিক আছে, আপনি তো জানেন যে এই মানে 5ই মে 2013 সালের 5ই মে ঘটনার পর অনেক দিন আমাদেরকে মানে আত্মগোপনে থাকতে হয়েছে এবং আমি যে টেলিভিশনে কাজ করতাম সে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা চাকরিহারা হয়েছি। তো অনেক ঘটনা, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে আহত হয়েছি। আপনার 28শে অক্টোবর, 28শে আগস্ট, বিভিন্ন সময়ে। এখন আমি জানি না কি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কারণ জুলাইয়ে যখন চূড়ান্ত মুহূর্ত আন্দোলনের ওই সময়ে আমাকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। নিউজটা হয়তো আমরা একটু পরে পেয়েছিলাম না, তখন তো সবকিছু ব্ল্যাকআউট ছিল এবং আমাদেরকে তো গ্রেফতার করে স্বীকারও করা হয় নাই। ঠিক আছে, মানে আমরা কয়েক দফা যোগাযোগ প্রথমত হয়েছে যে আমি তো গুলিবিদ্ধ হয়েছিলাম প্রেস ক্লাবের সামনে। আহত হওয়ার পরে যখন আমি কয়েকটা হাসপাতালে ছিলাম, পুলিশ প্রত্যেকটা হাসপাতাল সার্চ করেছে। এমনও হয়েছে আমি এক হাসপাতালে এক রাত, পরের হাসপাতালে আরেক রাত, এইভাবে 3টা হাসপাতাল আমাকে বদলাতে হয়েছে। পরে আমি যখন দেখলাম হাসপাতালে আর থাকা যাচ্ছে না, হাসপাতালের লোকেরা গুলিবিদ্ধ পেশেন্টকে আর আমরা ওই গুলিবিদ্ধ থেকে আপনাকে খোঁজ করতেছিলাম যে কোথায় আপনি। গুলিবিদ্ধ অবস্থায় যখন আমি আর হাসপাতালে শেল্টার পাচ্ছিলাম না, তখন আমার খুব জ্বর। আমি ক্যান্টনমেন্টের পাশে যে মিরপুর ডিওএইচএস আছে, ডিওএইচএসে আমাদের দলের একজন নেতার বাসায় আমি ওখানে রাত্রে ছিলাম। ওখান থেকেই পুলিশ না, ওই সিটিটিসি, ডিবি, পুলিশ, বিজিবির একদম কম্বাইন্ড টিম আমাকে সেখান থেকে পিক করে। তো আমাকে যখন ওখান থেকে পিক করে আমি দেখেছি যে তাদের মুডটা ছিল যে তারা এক ধরনের গুম করার মুডে ছিল তারা। কিন্তু সামহাউ যেহেতু এটা মিরপুর যে ডিওএইচএস এরিয়ার ভিতরে, আমার ওখানে যখন পুলিশ গেছে তখন ওখানে কিন্তু ওই ডিওএইচএস এর সিকিউরিটিরাও সেখানে উপস্থিত ছিল। ফলে আমাকে মানে হজম করার সুযোগ ছিল না। আরেকটা অথরিটি তারা জেনে ফেলেছে এবং জানার সাথে সাথে যেটা হয়েছে যে এটা সম্ভবত দেশের বাইরে থেকে পিনাকি ভট্টাচার্য প্রথম এই খবরটা উনি দিয়েছেন যে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে রিমান্ডে কিন্তু এটার জন্য প্রচুর জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনার খবরটা বাইরে জানলো কীভাবে। তাহলে আমি কীভাবে বলবো কীভাবে জানলো, আমি তো আপনাদের সাথে ছিলাম। এনিওয়ে, তারপরে তো আমি 5 দিন রিমান্ডে ছিলাম, তারপরে জেলে ছিলাম, তারপরে তো জেল থেকে মানে সরকার পতনের পরে 6ই আগস্ট আমরা মুক্তি পেলাম। তো প্রশ্ন হচ্ছে আমাকে রিমান্ডে বারবার যে জিনিসটা করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এই আন্দোলনের পিছনে আমাদের ভূমিকাটা কি করেছে। আমি তো বলেছি হ্যাঁ, আমরা তো এই আন্দোলনকে ওন করেছি, আমরা তো এই আন্দোলনকে, কারণ এই আন্দোলনে তো রাজপথে থেকে আমরা মানে সামনের সারিতে থেকে কাজ করেছি। সুতরাং রিমান্ডে যথেষ্ট মানে মানসিক কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে কোনো অস্পষ্টতা পাই নাই। আমাদের জিজ্ঞাসাবাদের মধ্যে কোনো মানে ছিল না, লুকোচাপা ছিল না। শেষে পর্যন্ত দেখা গেল যে তারা যখন পরিস্থিতি খুবই খারাপ, লাস্ট মুহূর্তে আমাদের সাথে তারা এক ধরনের কথা বলতে চেয়েছে যে কোনোভাবে এটাকে একটা আপোষ রফার দিকে যাওয়া যায় কিনা, ছাত্রদেরকে বুঝিয়ে। তারা ভাবছিল যে আমরা মনে হয় ছাত্রদেরকে বুঝালে ছাত্ররা আন্দোলন থেকে সরে আসবে। তো আমরা তখন বলেছিলাম যে ছাত্ররা তো একটা আলটিমেটাম দিয়েছে, 6 জনের এই পদত্যাগের একটা দাবি দিয়েছিল না, তো আপনারা তো 6 জনের পদত্যাগের দাবি নেন নাই, নিলে তো একটা ছাত্রদের সাথে আলোচনা করা যেত। তো এখন এই ঘটনাকে নিয়ে আমি জানি না কোনো মানে কি ধরনের না মিডিয়া আমরা ফাইন্ড আউট করতে পারছিলাম না আপনাকে লম্বা সময় ধরে। প্রথম কথা হচ্ছে তখন তো ইন্টারনেট বন্ধ, পত্রিকায় কোনো নিউজ দেওয়া যাচ্ছে না, সেরকম একটা অবস্থা গেছে। তো এনিওয়ে আমাদের তো ধরেন 6 তারিখ আমি মুক্তি পাওয়ার পর 8 তারিখ যখন সরকারের জেলখানার ভিতরে সংবাদ দেখতেন কিভাবে? কারণ আমরা জানি জেলের ভিতরে শুধু বিটিভিটা থাকে। না, জেলের ভিতরে তো আমি বিটিভিও দেখতে পারি নাই, কারণ জেলে আমি বেসিক্যালি ছিলাম 2 দিন। আচ্ছা,
আর বাকি সময়টা ছিলাম রিমান্ডে আচ্ছা, রিমান্ডে থানাতে ছিলেন? থানাতে। তো থানাতে আমরা খবর পেতাম দুইটা মাধ্যমে, থানাতে না, আপনার সিটিটিসি, ডিবির যে সিটিটিসি আছে মিন্টো রোডে ছিলেন। দুইটা ভাবে আমরা খবর পেতাম। এটা হচ্ছে আমাদের যখন মানে ওই ইয়াতে নিত, ইন্টারোগেশনে নিত লম্বা সময়, তখন ওখানে কিন্তু অনেকগুলো স্ক্রিন চালু থাকতো, সেখানে টেলিভিশনের অনেকগুলো স্ক্রিন আমি দেখতে পেতাম, যদিও আমাকে নিষেধ করতো যে আপনি ওদিকে তাকাবেন না। তো এমনি কথা বলতে বলতে মাথা ঘুরাতে তো অনেক কিছু দেখা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে পুলিশ অফিসাররা যখন সামনে থাকতো, তাদের ওয়াকি টকিতে নানা ইনফরমেশন আসতেছে, অমুক জায়গায় গন্ডগোল, পুলিশ মারা গেছে, অমুক জায়গায় এটা হচ্ছে, এগুলো তো জেনে ফেলতাম। এবং একটা পর্যায়ে তারা কিন্তু আমাদের কাছে স্বীকারও করেছে যে দেখেন পরিস্থিতি তো খুব খারাপ, এইভাবে আমরা কীভাবে দায়িত্ব পালন করবো না। তাদের মানে নানা রকমের, তারাও ওইখানে খুব হয়ে গেছে। আর ওই যে রিমান্ডে তখন তো প্রায় সময় প্রতিদিনই কিছু না কিছু গ্রেফতার হয়ে আসতো, আসলে তাদের কাছ থেকে আমরা বাইরের খবরটা পেতাম। সুতরাং খবরের জায়গায় আমরা খুবই আপডেটেড ছিলাম, ওরকম কোনো গ্যাপ ছিল না।